নমস্কার, আমি দেবপম সরকার এবং নিউজ পোল বাংলায় সকলকে স্বাগত জানাই। রোববার দিন আমাদের স্টুডিওতে প্রত্যেক রোববার আমাদের স্টুডিওতে বিশেষ অতিথিদের আমরা আমন্ত্রণ জানাই। আজকে তেমনই আমন্ত্রণ জানিয়েছি কলকাতার নিজস্ব মেয়ে এবং কলকাতাকে তিনি গর্বের সাথে ভারতবর্ষের বুকে তথা দেশে গর্বের সাথে তুলে ধরছেন। আমরা যে সময় দাঁড়িয়ে আজকে এই আলোচনা করব তার সাথে কিছুক্ষণ পরেই আপনাদের আলাপ করিয়ে দেব। প্রতিনিয়ত আমরা সংবাদ মাধ্যমে আমাদের খবর করতে হয় নারী নির্যাতন, নারীদের ওপর বিদ্বেষ পুরুষতান্ত্রিক সমাজে সবসময় শুনতে পাওয়া যায়। কিন্তু সেই নারী, তিনি কখনো মা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর বোন, কিন্তু তা সত্ত্বেও প্রতিনিয়তই নারীদের ওপরে অত্যাচারের খবর আমাদের সামনে উঠে আসে। ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা আমাদের স্টুডিওতে আজকে রোববারের এই বিশেষ অনুষ্ঠানে পেয়েছি শর্মিষ্ঠা রায় চৌধুরীকে, যাকে অনেকেই আপনারা সাধারণত চিনবেন না, কিন্তু ফটোগ্রাফি দুনিয়ায় এবং ফ্যাশন দুনিয়ায় ভারতবর্ষ, কলকাতা এবং বাইরের বিভিন্ন নামী শিল্পীরা এক নামেই চেনেন। শর্মিষ্ঠা, স্বাগত তোমার নিউজ পোল বাংলাতে। নমস্কার। কেমন আছো? ভীষণ ভালো আছি, আর নিউজ পোল বাংলাকে আমার আন্তরিক শুভেচ্ছা। শর্মিষ্ঠা, যে বিষয়টা দিয়ে আমরা শুরু করলাম, যে আমরা এমন একটা সময় দিয়ে যাচ্ছি যেখানে প্রতিনিয়ত আমরা মহিলাদের ওপরে অত্যাচার, মহিলাদের ওপরে হামলা, আক্রমণ, সম্প্রতি কলকাতার দুঃখজনক ঘটনা, আরজিকর কাণ্ড হোক কিংবা সাউথ ল কলেজের ঘটনা হোক, আমরা প্রত্যেক সময় আমরা শুনতে পাই। কিন্তু তুমি নিজে একজন মডেল, তুমি যথেষ্ট সুনামের সাথে তুমি কাজ করছো এবং তোমার নামের পাশাপাশি তুমি দুটো শব্দ ইউজ করো, একটা হচ্ছে মডেল এবং ব্র্যাকেটে দুটো সাবজেক্ট, যেটা আমি তোমার প্রোফাইল দেখলাম, বোল্ড মডেল এবং নিউড মডেল। এবং এই দুটো কথা আমাদের সমাজে সকলের চোখে একটা বড় প্রশ্ন তোলে। প্রথমে তুমি একজন গর্বিত বাঙালি, প্রথমেই তুমি যখন শুরু করেছিলে, কিভাবে হঠাৎ করে এই শখ এইটা কিভাবে জাগ্রত হলো তোমার শরীরে? প্রথমে যেটা দিয়ে কথা শুরু হলো আর কি, আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে শুধু এখন বলে নয়, আমরা সেই মহাভারতের যুগ থেকে শুরু করে এখনো পর্যন্ত নারীদের জায়গাটা একই জায়গায় রয়েছে। আর সবকিছু পাল্টেছে, কিন্তু নারীদের যে নির্যাতন সেটা একই জায়গায় রয়ে গিয়েছে। এবং যত যুদ্ধ আজ অব্দি হয়েছে সেটা দেখলে, ভালো করে বিশ্লেষণ করলে দেখা যায় সেটা নারী কেন্দ্রিক। এবার এই সমাজে দাঁড়িয়ে আমি বলবো, মানুষের কাছে এই নারীর নগ্নতা তা আধ্যাত্মিকভাবে কতটা ওপরে, এবং একজন নগ্ন নারী একজন দেবীর সমান, দেবী স্বরূপা, এবং শিল্পে নগ্নতার যে কতটা প্রয়োজন আছে সেটা বোঝানোর জন্যই আমার এই পদক্ষেপ। এবার এখানে কি করে আসা বলতে, হঠাৎ করে একেবারেই নয়, কারণ একদম ছোটবেলা থেকেই আমার শিল্পের প্রতি একটা প্রচন্ড আগ্রহ ছিল এবং বিভিন্ন এক্সিবিশন ছোট থেকেই ভিজিট করি। আমি আঁকা শিখতাম, ফটোগ্রাফি ভালোবাসতাম এবং একদম ছোট থেকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে এক্সপোজ করা, ছবি তোলা, নিজের ছবি নিজে তুলতাম। তো এইভাবে ধীরে ধীরে এগোনো, এবং আমার গুরু ডক্টর সুরজ চক্রবর্তী, ওনার গাইডেন্সেই শিল্প বিষয়ে চর্চা চলতে থাকে। মডেলিং তো আছে, কিন্তু আমাদের মডেলিং এর শুরু যেখানে, ভারতবর্ষের যে স্থাপত্য শৈলী রয়েছে মানে মন্দির কেন্দ্রিক, তো সেখানে অসংখ্য নগ্ন নারী মূর্তি, মৈথুন চিত্র, তো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো তো মডেলকে দেখেই তৈরি করা হয়েছে, অর্থাৎ ভারতবর্ষ থেকেই সূত্রপাত। এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এখান থেকে নিয়ে নুড স্টাডি বা এই শব্দগুলো আসছে। তো এই বিষয়ে যেহেতু আমার ছোট থেকেই আগ্রহ ছিল, আমার মনে হয়েছিল এটাকে নিয়ে আমি কাজ করব। এবং ভাবার করার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে।
আর বিশেষ করে আমাদের এই বাঙালি সমাজে এখানে তো আমরা নগ্নভাবে থাকি না, দৈনন্দিন জীবনে এখনো নগ্নতা জড়িয়ে নেই। আমরা বৈদিক যুগ দেখলে দেখতে পাবো নগ্নতা জীবনের একটি অঙ্গ, সাধারণ বিষয়। কিন্তু তারপর থেকে বৈদেশিক শাসন বা ইসলামিক শাসন, এই বিভিন্ন শাসন চলে আসায় আমাদের ভারতবর্ষের যে রীতিনীতি সেগুলো পাল্টে গিয়েছে। তো আমরা নিজেদেরকে পোশাকের মধ্যে লুকিয়ে রাখছি, একটা লজ্জার জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমাদের এই শরীর এ তো ঈশ্বর প্রদত্ত, তো এ তো লজ্জার বিষয় নয় বা ঢেকে রাখার বস্তু নয়। নারী এক প্রকৃতি, প্রকৃতিও সবসময় নিরাবরণই থাকে এবং তাতেই তার সৌন্দর্য প্রকাশ পায়। তাই আমারও মনে হয়েছিল যে নিরাবরণ ভাবেই আমি আমার সৌন্দর্য প্রকাশ করব এবং ভারতের যে শিল্প ভাস্কর্য, এতে আরো ডেভেলপমেন্ট আনবো, যাতে ভারতবর্ষ সারা বিশ্বের বুকে 1 নম্বর স্থানে, মানে প্রথম স্থানে ছিল। এখন সেটা অনেক পিছিয়ে পড়েছে, মানে এই নিউ স্টাডি বা এই ধরনের স্থাপত্যের দিক থেকে। তো আমি এবং এই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবে যতজন আর্টিস্ট রয়েছেন, সারা ভারতবর্ষের বিভিন্ন আর্টিস্ট, তো প্রত্যেকে মিলেই সবার উদ্যোগ নিয়ে এটা করা, যাতে সমাজের কাছে একটা সুন্দর বার্তা পৌঁছায় এবং সমাজের শুধুমাত্র আর্টিস্টরা নয়, বিভিন্ন স্তরের মানুষ, স্টুডেন্ট ক্যাটাগরি থেকে সাহিত্য জগতের মানুষ, সঙ্গীত জগতের মানুষ বা একেবারেই সাধারণ মানুষ, প্রত্যেকে যাতে আমাদের এক্সিবিশনে আসলে নারীর নগ্নতা কি সেটা সম্বন্ধে একটা ভালো বার্তা সমাজের বুকে ছড়িয়ে পড়ে। এই জন্যই এভাবেই আমার উদ্যোগ। সেখানে দাঁড়িয়ে তুমি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বললে, কিন্তু এখন যে অন্ধকার একটা সমাজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং দুটো আলাদা বিষয়। একটা হচ্ছে ফ্যাশন দুনিয়াতে আদি যুগ থেকে আমরা দেখেছি মহিলাদেরকে, শরীরকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ধরি, বিভিন্ন ইতিহাসে বিভিন্ন বইতে নারীদের সেখান থেকে প্রেস করা হয়েছে, কখনো সমালোচনা করা হয়েছে, কখনো প্রেস করা হয়েছে। তুমি যে এক্সাম্পলগুলো তুলে ধরছে, বিভিন্ন মন্দিরের স্থাপত্য সেখানেতে দেখা যাচ্ছে। সেখানেতে দাঁড়িয়ে দুটো বিষয় আজকের দিনে খুব ডিফারেন্সিয়েট করা খুব দরকার বলে তুমি কি ভাবো? একটা হচ্ছে বোল্ডনেস, আরেকটা হচ্ছে নিউডিটি। এই দুটোকে কিভাবে ভাগ করবে? আচ্ছা, বোল্ড নিউডিটি এই নিয়ে কথা আছে। আমি একটা আরেকটি শব্দ সংযোজন করতে চাইবো, সেটা হচ্ছে ভালগারিটি। ভালগারিটি, রাইট। নিউডিটি এই শব্দটা আমি বলবো ভীষণ শৈর্গিক একটা বিষয় বা ঈশ্বর প্রদত্ত, যার মধ্যে কোনো কাম ভাব থাকে না, কোনো রকম ভালগারিটি নেই, কোনো রকম অশালীনতা নেই। তা ভালগারিটি এবং বোল্ড এই দুটোর কথার মানেও আলাদা। বোল্ড কথাটা এখন অন্যভাবে ব্যবহার করা হয়, যেখানে বোল্ড কথার অর্থ হলো সাহসী। সেটা একটা নারী, যখন একজন নারী সমগ্র শরীর আবরণ দিয়ে ঢেকে রেখেও তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার কথাবার্তা, তার দ্বারা বোল্ডনেস প্রকাশ করতে পারে। তো বোল্ড মানে কখনো নিউড নয়। এবং ভালগারিটি তো সম্পূর্ণ আলাদা বিষয়। তো এই তিনটে শব্দের অবশ্যই ডিফারেন্সিয়েশন করার দরকার রয়েছে বলে আমার মনে হয়। ইয়াং জেনারেশনের অনেক মেয়েরা এখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসতে চায়, এবং আমরা যদি সোশ্যাল মাধ্যম দেখি, সেখানেতে অনেক যে ভিউয়ারশিপ হয়, যতটা তুমি বোল্ডনেস দেখাতে পারবে, যতটা তুমি ওপেননেস দেখাতে পারবে, তার ভিউয়ারশিপ ততটাই বাড়বে। কিন্তু প্রকৃত মডেল হিসেবে তুমি দীর্ঘদিন বহু গুণী শিল্পীদের সঙ্গে কাজ করেছো, তুমি কি মনে করো যে এই প্রজন্মের ছেলে মেয়েদের, সেটা ফটোগ্রাফার হতে পারে, যারা ছবি আঁকছেন তারা হতে পারেন, এবং যারা তার সামনে সাবজেক্ট হিসেবে দাঁড়াচ্ছেন, তারা প্রকৃত জ্ঞান অর্জন করে তারপরে আসছেন? না, এটা একেবারেই হচ্ছে না, যার কারণেই আমাদের ভারতীয় সমাজ থেকে শিল্প হারিয়ে যাচ্ছে। যে কোনো প্রফেশনের পেছনে যদি জ্ঞান না থাকে, তো তার দ্বারা এগোনো সম্ভব নয়। এবং আমাদের একটি প্রবাদ প্রবচন রয়েছে যে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী। তো এই অল্প কিছু নলেজ নিয়ে এগোতে গেলে যেটা করা হবে সেটা কখনো ভালো হতে পারে না। তাই এখনকার জেনারেশন যেভাবে এগোচ্ছে, সেটা আমাদের জন্য অতি খারাপ একটা সময় নিয়ে আসছে। এবং আমরা প্রচণ্ডভাবে ওয়েস্টার্ন ফলো করি, এবং আমাদের ভারতীয়দের সব থেকে খারাপ গুণ হচ্ছে সমস্ত কিছুর মূল্য আমরা সময় দিতে পারি না।
আমাদের রাজা রবি বর্মা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, সমস্ত যারা গুণী মানুষজন রয়েছেন এবং যারা দেশের জন্য তাদের সারা জীবন দিয়ে দিয়েছেন, তাদেরকে আমরা সঠিক মূল্যায়ন দিতে পারিনি। রবীন্দ্রনাথকেও, কবিগুরু রবীন্দ্রনাথ, তাকেও আমরা দিতে পারিনি। তো এইটা হচ্ছে ভারতীয়দের সব থেকে বড় দুর্বলতম অংশ। এবং আপনি জানবেন হয়তো আমাদের ভারতবর্ষেই সব থেকে বড় যক্ষী মূর্তি রয়েছে, যেটা কেরলে রয়েছে, 30 ফুট লম্বা। সেটা সারা ভারতবর্ষের সব থেকে উচ্চতম নগ্ন নারী মূর্তি, যেখানে একজন নারীর 2 পা প্রসারিত করে বসে এবং চুল খোলা, সম্পূর্ণ নগ্ন, এখানে প্রকৃতি দেবীকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো সম্ভবত শিল্পীর নাম কনিয়া সামথিং ছিল। তা উনি একা নিজের উদ্যোগে এই শিল্পটা করেছিলেন এবং এটি করার সময় তাকে নানান সমালোচনার মুখে পড়তে হয়েছে, কাজ বন্ধ করেও রাখতে হয়েছিল বহুদিন, এবং তথাকথিত সমাজের বিভিন্ন নারী পুরুষ সবশেষে বলেছিল যে এই নারী মূর্তির পাশ দিয়ে যেতে তাদের লজ্জাবোধ হচ্ছে, তাই যাতে এই নারী মূর্তি ঢেকে দেওয়া হয়। তো শিল্পী তাতে একেবারেই রাজি হননি এবং এখন 30 বছর পর এখন ভাবা হচ্ছে যে না, এই মূর্তি সারা ভারতবর্ষের গর্ব এবং সব থেকে মূল্যবান সম্পদ, তাই এইটিকে যাতে ব্রোঞ্জে রূপান্তরিত করা যায় তাই জন্য দেখা হচ্ছে। তো প্রত্যেক শিল্পী যারা বিখ্যাত কাজ করে গিয়েছেন তাদেরকে সমালোচনার মুখে পড়তেই হয়েছে, কারণ আমাদের এই সমাজ তারা শিক্ষা অর্জন করতে চায় না এবং হঠাৎ করে একটা কথা বলে দেওয়া বা কমেন্ট করা। এখন তো চারিদিকে ট্রোলিং ব্যাপারটা এত বেশি হয়ে গেছে যে মানে সবাই জানা আর কি। তো আমার মনে হয় এই জায়গা থেকে মানুষ যদি একটু বিশ্লেষণ করে এবং আমাদের স্থাপত্যশৈলী, আমাদের শিল্প, এগুলো নিয়ে একটু চর্চা করে, তাহলে বুঝতে পারবে যে আমাদের নগ্নতা কিভাবে সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে। এবং ভারতবর্ষে আমরা যোনি পূজা করি, লিঙ্গ পূজা করি। আমাদের উড়িষ্যায় রাজারানী মন্দির রয়েছে, যেখানে অসংখ্য নগ্ন নারী মূর্তি রয়েছে। আমাদের পুরীর জগন্নাথ মন্দির, যেখানে অসংখ্য নারী মূর্তি ছিল, নগ্ন নারী মূর্তি। তো সেগুলো এখন স্বল্প সংখ্যক পাওয়া যায়। এক্ষেত্রে আবার অন্য প্রসঙ্গ বলবো, মানে এটি ধ্বংসের পেছনে আবার বিভিন্ন বৈদেশিক আক্রমণ রয়েছে। বৈদেশিক আক্রমণ থেকে মন্দিরকে রক্ষা করার জন্য মন্দির প্রশাসন থেকে প্লাস্টার করে দেওয়া হয়েছিল, যার কারণে বিভিন্ন এই মূর্তিগুলো আর দেখা যায় না, আর পাওয়া যায় না। তো এই বিষয়গুলোকে নিয়ে যদি চর্চা করে এখনকার দিনে যে মডেলরা রয়েছে তারা যদি এই নিউড মডেলিং স্টার্ট করে, তাহলে আমার মনে হয় তারা ভীষণ সাবলীলভাবে কাজ করতে পারবে এবং সমাজে সুন্দর কিছু তৈরি করতে পারবে। এই যে এখন অশ্লীল একটা পরিবেশ চারিদিকে, নিউড মডেলিং অনেকেই করছে, কিন্তু সেখানে একটা অশ্লীলতার জায়গা থেকে যাচ্ছে। আশা করি সেই জায়গা থেকে তারা উঠে আসতে পারবে এবং অনেক সুন্দর কিছু সৃষ্টি করতে পারবে। তোমাকে কয়েকটি প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে এবং আমাদের দর্শকদেরও এটা কৌতূহল, এবং তোমার যে কাজ, সেই কাজকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে, তোমাকে শ্রদ্ধা জানিয়ে, কিন্তু কিছু বাস্তব প্রশ্ন যেগুলো সাধারণত মানুষের মনের ভেতর প্লে করে। তুমি যখন প্রথম, একটা তো ছিল তোমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মডেল হওয়া, ব্র্যান্ড শ্যুট আমরা জানি, ওয়েস্টার্ন শ্যুটও আমরা জানি, কিন্তু যখন তুমি সম্পূর্ণ নগ্ন হয়ে একটা ক্যামেরা লেন্সের সামনে দাঁড়াচ্ছ বা কোনো চিত্রকারের সামনে দাঁড়াচ্ছ বা পোজ দিচ্ছ বা বসছো, এই যে সময়টা, এটা কতখানি নিজেকে মোটিভেট করতে হয়েছে? কারণ তোমাকেও তো ফ্রি হতে হবে তার সাথে, যাতে তোমার এক্সপ্রেশন বা সেটা তিনি ক্যাপচার করতে পারে। সেটা করতে গিয়ে তোমাকে কি কি হোমওয়ার্ক করতে হয়েছে? একদমই ঠিক বলেছেন আপনি, কারণ আমাদের যত রকম ক্যাটাগরি মডেলিং হয় তার মধ্যে নিউড মডেলিং হচ্ছে সব থেকে কঠিন একটি মডেলিং, যেখানে শরীরের এক বিন্দু ঢাকার জায়গাও পাওয়া যায় না। তো মানে আমার কাছে এটা একটা সাধনা। তো যে কোনো সাধনার পেছনেই একটা অধ্যাবসায় থাকে। তো এর জন্য ক্যামেরার সামনে আসার আগে বাড়িতে আমি দীর্ঘদিন ধরে নগ্নভাবে থেকে সেটা অভ্যেস করে ফেলেছি, যার ফলে ক্যামেরার সামনে নগ্নভাবে পোজ দিতে আমার অনেক সুবিধা হয়েছে। শুধুমাত্র ক্যামেরার সামনে নয়,
বাড়িতে আমি দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করি এবং সাধারণ জীবনযাপনেও এরকম থাকার চেষ্টা করি নিজে, যাতে ক্যামেরার সামনে সাবলীল হতে পারি। আফটার অল বাঙালি, বাবা মা কিছু বলেনি? বাবা মায়ের তো মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আর্ট প্রোফাইলের কেউ নেই। তো হ্যাঁ, অবশ্যই সবাই অসুবিধা কি করেন হয়নি। বাবা? প্রত্যেকেই ফুটবলার ছিলেন। তো বোঝাতে হয়েছে, অনেকদিন ধরে বোঝাতে হয়েছে। এটা আমার অনেক সৌভাগ্য যে প্রত্যেকে আমার কথা বোঝার চেষ্টা করেছেন এবং প্রত্যেকেই ভীষণ আমাকে ভালোবেসে শ্রদ্ধার জায়গায় রেখে, এবং আমার শুধুমাত্র বাবা মা নয়, আমার ফ্যামিলির যত মেম্বার, রিলেটিভস, তো প্রত্যেকেই আমাকে সাপোর্ট করেছেন। তো এখনো পর্যন্ত এই অন্যান্য মডেলদের দেখেছি আমি নিজের চোখে, যেটা ফেস করতে হয় তারা বাড়িতে বলতে পারে না, এরকম কোনো আমার জায়গাই নেই। আমি আগেও বলেছি অনেক নিউজ চ্যানেলে যে আমার বাবা আমার ফটোগ্রাফি করেছেন এবং সেটার এক্সিবিশনও হয়েছে। তো আমার যখন এই শুটগুলো থাকে তখন আমার বাবাও সাথে যান, বরং আমার বাড়ির কেউ থাকলে একটা আলাদা সাহস থাকে। একেই হয়তো বলে স্পোর্টসম্যান স্পিরিটস, এবং শর্মিষ্ঠার কথা শুনেই স্পষ্ট যে তার বাড়িতে সকলেই, তার ফ্যামিলিতে অনেকেই ফুটবলার, এবং সেটাকেই স্পোর্টসম্যানশিপ স্পিরিট বলে। নাহলে বাবা তার মেয়ের ছবি এক্সিবিশনে যাচ্ছেন যেখানে নগ্নতা প্রকাশ পাচ্ছে। ঠিক এখানে দাঁড়িয়ে তোমার কাছে আরেকটা প্রশ্ন যেটা অনেকেই জানতে চায়, যে একজন ফটোগ্রাফার, একজন চিত্রকর যখন তোমাকে দেখে, ধরো আমি নগ্নতা নিয়ে কথা বলছি, যখন একটা এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন যেটা হচ্ছে, তার চোখের দৃষ্টি সর্বোপরি কোথায় যায়? বিভিন্ন জায়গাতেই, মানে এরকম ব্যাপার নেই যে মানে একটা শরীর, তো সেখানে একটা জায়গায় দেখবো আরেকটা জায়গায় দেখানো। মানে আমরা যখন কোনো প্রকৃতিকে দেখি বা কোথাও ঘুরতে যাই, পাহাড় খুব ভালো লাগছে, কোনো ফুল দেখছি, আমরা কিভাবে দেখি? ফুলেরও তো যৌনাঙ্গ থাকে, আমরা কি সেটা দেখি না শুধুমাত্র ফুলটা দেখি? তা তো হয় না। তো সমগ্র শরীরটাই দেখে এবং এটা এটা নিয়ে কোনো কথাই হয় না। একজন আর্টিস্ট, তার কাছে আমার শরীরটা তখন একটা ক্যানভাস। তো সে মানে সম্পূর্ণ শরীরটা যদি ভালোভাবে না দেখে, তাহলে সে কখনোই তার শিল্পকর্মে সেটাকে ফুটিয়ে তুলতে পারবেন না। তো সমগ্র শরীরই দেখেন, এবং কেউ যদি প্রপার কোনো পার্টস এর কাজ করতে চান তাহলে অবশ্যই সেটার দিকেই ফোকাস করেন সবথেকে বেশি। আমাদের প্রাচীনকাল থেকে বর্তমান কালে আমরা সবসময় মহিলাদের বা নারীকে আমরা ভোগের বস্তু হিসেবে দেখে থাকি পুরুষতান্ত্রিক সমাজেতে। সেখানে দাঁড়িয়ে তুমি যে সাহসী পদক্ষেপটা করে ভারতবর্ষ কেন বিভিন্ন দেশেতে তুমি যাচ্ছ, দেশে বিদেশে তুমি যাচ্ছ বাংলার নামকে রোশন করতে। আমরা যখনই এই ধরনের এতে যারা ফটোগ্রাফাররা হয়, তারা একটা ওয়ার্ড যেটা সব এখন প্রচলিত হচ্ছে, কম্প্রোমাইজ করে সেটা বিভিন্ন জায়গায় হচ্ছে, স্তরে হচ্ছে। সেই সম্মুখীন কখনো হতে হয়েছে? আমাকে এটার সম্মুখীন হতে হয়নি। তার কারণ হচ্ছে আমি যে সমস্ত শিল্পীদের সাথে কাজ করি বা মানে করেছি আগে, তো আমার মনে হয় শিল্পী রামকুমার মান্না, সনাতন বিন্দা, রাজু দেবনাথ, আমার গুরু সুরজ চক্রবর্তী, এরকম অনেক শিল্পী রয়েছেন এবং সারা ভারতবর্ষব্যাপী। এবং আমার মনে হয় যে সকল মানুষ এই কম্প্রোমাইজের কথা আনেন, আমার মনে হয় তারা শিল্পী নন। তো যেহেতু আমি এদের মানে এই তথাকথিত এই সমস্ত শিল্পীদের সাথে কাজ করি না, তো তার জন্য এই কথাগুলো আমাকে শুনতে হয় না। কিন্তু যারা মডেল, যারা নতুন আসছেন এই ইন্ডাস্ট্রিতে, তো তাদের জন্য বলবো যে কম্প্রোমাইজ কথা শব্দের প্রয়োগ যেখানে রয়েছে, সেখানে আর যা কিছু থাকুক, শিল্প কখনো থাকবে না। তাই একদম প্রথম থেকেই সাবধান হয়ে যেতে হবে। যেখানে এই কম্প্রোমাইজ বা সিপি এই কথা থাকছে, তো সেখান থেকে একদম বেরিয়ে যেতে হবে। তুমি নিউড মডেলিং করছো মানে ভারতবর্ষের সনাতন একটা শিল্প নিয়ে কাজ করছো, তো সেখানে তোমাকে সেই সম্মান বজায় রেখে কাজ করতে হবে এবং নিজের প্রতি নিজের শ্রদ্ধা বজায় রাখতে হবে, তবেই তুমি সমাজকে ভালো কিছু দিতে পারবে। নিজে যে কাজটা করছি সেটা সম্বন্ধে যদি নিজেরই ডাউট থাকে এবং সম্মানের সাথে করতে না পারি, তাহলে সমাজ কি করে ভালো কিছু পাবে? মানে প্রত্যেক মানুষ জন্মায় সমাজের জন্য কিছু করার,
আত্মকেন্দ্রিক ভাবে তো বেঁচে থাকলে হয় না, সমাজ যাতে ভালো কিছু পায়। তাই প্রত্যেক মডেলকে সিপি ব্যাপারটা থেকে সাবধান হতে হবে। আর আমি বলবো, মানে মডেলিং যখন থেকে করি আমি দেখেছি প্রথম থেকে এই কথাটা ইউজ হয়, কিন্তু মডেলিং ইন্ডাস্ট্রি বা অ্যাক্টিং ইন্ডাস্ট্রি এখানে প্রথমেই বলে দেওয়া হয় যে এরকম কিছু হতে পারে। কিন্তু এখন তো মানে ইন্ডাস্ট্রির সর্বত্র, মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই কথা চলে এসেছে, শিক্ষা প্রশিক্ষণ থেকে শুরু করে নার্সিং, সমস্ত জায়গায় কম্প্রোমাইজ, এটা ছাড়া কিছুই নেই। তাই জন্য আমাদের সমস্ত সেক্টরই ধসে পড়ছে। তো এই জায়গা থেকে যতক্ষণ মানুষ বেরোতে না পারবে, ভালো কিছু সমাজ পাবে না। প্রত্যেক মানুষ তার জীবিকা করে একটা উপার্জনের জন্য। তুমিও তোমার ফ্যামিলি বা তোমার সংসার চালানোর জন্য, বাবা মাকে দেখার জন্য ইউ হ্যাভ টু আর্ন। সেখানেতে দাঁড়িয়ে এই যে তুমি কাছে যখন কোনো প্রজেক্ট আসে, তুমি কোনটাকে প্রেফারেন্স দাও? ভ্যালু অফ দি মানি, না কাজের কন্টেন্ট কনটেক্সট সেটাকে প্রাধান্য দাও? তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? অবশ্যই কনটেক্সট। টাকা অনেক বেশি থাকলেও কিন্তু কনটেক্সট যদি জিরো হয় তো কাজটা করে কোনো লাভ নেই। তো অবশ্যই আমি কনটেক্সটে ফোকাস বেশি করি। এবং আমি ভারতবর্ষের বুকে যেটা করছি, শিল্পীদের নিয়ে নিউডিটি নিয়ে কাজ করা, তো সেখানে টাকা পয়সার কোনো বিনিময় নেই। এটা সম্পূর্ণভাবে সমাজকে ডেভেলপ করার জন্য। কিন্তু টাকা পয়সার ব্যাপার তো অবশ্যই আছে, কারণ এটাই আমার প্রফেশন। তো সেক্ষেত্রে বহু বছর ধরেই আমি ইটালি, রাশিয়া এবং ইংল্যান্ড, এই 3টে দেশের প্রোডাকশন হাউসের সাথে কাজ করছি। তো সেখান থেকে এই প্রফেশনাল জায়গাটা মেনটেন করি আমি। কিন্তু ভারতবর্ষে এই নগ্নতা নিয়ে যে কাজটা করছি, সেখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই। কিন্তু অনেকেই বলে এই প্রফেশনের নিউডিটি বা বোল্ডনেসে, প্রফেশনালেতে টাকা পয়সার অ্যামাউন্টটা বা পে প্যাকেজটাও অনেকটা বেশি হয়। সেটা কি অবশ্যই, হ্যাঁ। এখানে কেউ শাড়ি পরলে, মডেলিং করলে এবং নিউড মডেলিং করলে তার পেমেন্ট সেটা আলাদা আলাদাই থাকে। তো এটা তো মডেলিং ইন্ডাস্ট্রি তৈরি করা একটা নিয়ম, তো আমিও সেই নিয়ম ফলো করেই চলি। আরেকটি শ্রদ্ধার সাথে তোমাকে প্রশ্ন করছি, যেটা সকলের খুব আগ্রহ থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন বাংলা সিনেমাতে আমরা দেখেছি বা ইংলিশ সিনেমাতে দেখেছি, পর্নোগ্রাফি বা পর্ন ফিল্মস, প্লাস এখনকার কিছু কিছু সিনেমাতে অ্যাডাল্ট সিনস কিছু দেখানো হয়, যেটা সম্প্রতি বাঙালিরা আস্তে আস্তে আয়ত্ত করতে শুরু করেছে ওয়েব সিরিজে, সেগুলো সম্ভবত। এবং সেইটাকে, এবং তুমি যখন একটা মডেল যখন নিজেকে নিউড করে, এটাকে তোমরা ডিফারেন্সিয়েট করো কি করে? পর্নোগ্রাফি তো একটা সম্পূর্ণ আলাদা টপিক। এখানে পর্ন ফিল্মের সাবজেক্ট সেক্স, সেটাও তো সাবজেক্ট। একদম, কেন নয়? কারণ আমাদের মন্দির শৈলীতে তো সব জায়গায় কামসূত্রের বিভিন্ন স্থাপত্য দেখা যায়। কিন্তু পার্থক্য হচ্ছে যেটা পর্নোগ্রাফি, সেখানে নগ্ন নারীকে দিয়ে মার্কেটিং করার চেষ্টা করা হচ্ছে এবং একটা হিউজ অ্যামাউন্ট পাওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের যে মন্দির গাত্রে বিভিন্ন কামের মূর্তি রয়েছে, যৌনতা রয়েছে, সেখানকার বেস হচ্ছে আধ্যাত্মবাদ। তো এই দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স। আধ্যাত্মবাদে যৌনতা, তান্ত্রিক দর্শন এবং বাউল, সমস্ত জায়গায়, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, সমস্ত জায়গায় এটি রয়েছে। কিন্তু পর্নোগ্রাফি সেটা সম্পূর্ণ আলাদা। সেখানে নারীর শরীরকে ভোগের বস্তু দেখিয়ে টাকা উপার্জনের একটা ইন্ডাস্ট্রি মাত্র। তাই জন্য আমি আগেও বলেছি, আমাকেও যদি পর্ন ফিল্মের অফার করা হয়, কিন্তু সেখানের কন্টেন্ট সেটা যদি আধ্যাত্মবাদ থাকে বা সমাজকে ডেভেলপমেন্টের কোনো জায়গা থাকে, তাহলে আমি অবশ্যই করব, কারণ এটাও একটা সাবজেক্ট। তার মানে কি শর্মিষ্ঠা মুখোশের আড়ালে পর্নোগ্রাফি তৈরি করার জন্য রেডি? এই যেটা বললাম যে পর্নোগ্রাফি এবং আধ্যাত্মবাদে যে সেক্সের কথা আসে, এই দুটো সম্পূর্ণ আলাদা একটি বিষয়। এখানে ঈশ্বর চেতনা থাকে। আমরা শিব পার্বতীর মিলন দেখি, সেটা কি পর্নোগ্রাফি? তো এখান থেকেই প্রশ্নটা শুরু হয় এবং প্রত্যেক মানুষের মনে আমার মনে হয় এই প্রশ্নটা আসা উচিত
তার জন্য যে আমাদের মন্দির শৈলী আছে সেইগুলোকে ভিজিট করা দরকার, এবং শিল্পীদের তো অবশ্যই, এবং যারা মডেল এখন কাজ করছেন তারাও যাতে এই মন্দিরগুলোতে ভিজিট করে, তাহলে তারা এই, ওখানে তো আমাদের মন্দিরে গ্রুপ সেক্সও দেখানো হয়েছে, পশুদের দিয়ে সেক্স করা সেটাও দেখানো হয়েছে, কিন্তু সমস্ত কিছুর বেসে আছে আধ্যাত্মবাদ। আপনি যদি মানে আমরা বৈদিক যুগে যদি ফিরে যাই, সেখানে সরাসরি নগ্ননারীকে পুজো করার কথা পাওয়া যায় না, কিন্তু তথাকথিত তান্ত্রিক সমাজে নগ্ননারীকে পুজো করা হতো, এবং আদিবাসী সমাজেও নগ্ননারী যোনি পূজা দেখা যায়, কামাখ্যায় দেখতে পাই। তো এই সমস্ত জায়গায় নারীকে ভোগের বস্তু নয়, আমাদের সনাতন ধর্মে নারীর নগ্নতাকে দেবীত্বের জায়গায় স্থান দেওয়া হয়েছে। একজন নগ্ন নারী একজন দেবী, এছাড়া কিছু নয়, সে ভোগের বস্তু নয়। এবং অবশ্যই বলবো সেই নারীরও সেই নিজের সম্বন্ধে জ্ঞানটা থাকা দরকার, না হলে আমি ক্যামেরার সামনে নগ্ন হয়ে গেলাম, এবারে অন্যরা কেন রেসপেক্ট করছে না সেটা করলে তো হবে না, নিজের মধ্যেও তো জ্ঞানটা থাকতে হবে। তাই আমাদের যে ভারতবর্ষীয় রীতিনীতি রয়েছে, আমাদের যে স্থাপত্য রয়েছে, সেগুলো নিয়ে চর্চা করতে হবে, তাহলেই এই যে ছোট ছোট বিষয়গুলো, এই যে পার্থক্য, এগুলো পরিষ্কার হয়ে যাবে। শর্মিষ্ঠা, তুমি যে এগিয়ে যাচ্ছ, প্রত্যেক মানুষের জীবনে প্রেম, এবং তুমি যে বিষয়টা নিয়ে কাজ করছো, ভালোবাসা বা প্যাশন না থাকলে সেই কাজটাতে তুমি এগোতে পারতে না। তোমার জীবনে প্রেম আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এবং সে যখন জানতে পারে যে তুমি এই নিউড ফটোগ্রাফি বা নিউড শুট বা নিউড পেন্টিং করছো, সে কতটা মেনে নিয়েছে? তিনিও শিল্পী, এবং মানে তার অনুপ্রেরণা সব থেকে বেশি। তো যেটা আমি আগেও বললাম, মানে আমার ফ্যামিলি, মানে সমস্ত দিক থেকে আমি সাপোর্ট পেয়েছি, তাই জন্যই এতটা সুন্দরভাবে কাজ করে এগিয়ে যেতে পারছি। তো আমাদের এক্সিবিশনে যারা এসেছেন, এমন একজনও নেই যে কোনো একটা নেগেটিভ কমেন্ট করেছেন, এবং প্রত্যেকেই এর থেকে শিক্ষামূলক একটা জায়গায় গিয়েছেন। এই আগামী 16ই আগস্ট ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে আমাদের যে শেডস অফ নিউ টু এক্সিবিশনটা হয়েছিল, এর টোটাল কভারেজটা ইউনিভার্সিটিতে দেখানো হবে। কারণ আমরা চেষ্টা করেছি আমাদের কাজের মাধ্যমে যাতে এই নিউডিটি দেখতে কেউ না আসে। আমাদের যেটা দেখতে আসবে সেটা হচ্ছে একটা শিক্ষার জায়গা থাকবে, মানে এই নিউড স্টাডি বা অ্যানাটমি স্টাডি করা, এটা তো কলেজে করানো হয়, বিভিন্ন আর্ট কলেজে, কিন্তু সেখান থেকে বেরোবার পরে কেউ করতে পারে না, শিল্পীদের ভীষণ অসুবিধা হয়, তারা বাড়িতে তো কাজ করতে পারেন না। তো সমাজ যাতে পাল্টায়, সমাজ যাতে এটাকে অ্যাডপ্ট করে, এবং শিল্পীরা যাতে স্বাভাবিকভাবে কাজটা করে এগিয়ে যেতে পারে। খুব সংক্ষেপে কয়েকটি প্রশ্ন করব। এখন সবাই মডেল, সবাই মানে প্রত্যেক সপ্তাহে একটা করে বিউটি প্যাজেন্ট হচ্ছে, সবাই মিস কলকাতা, মিসেস কলকাতা। সেখানে দাঁড়িয়ে আমরা আগে একটা সময় শুনতাম জিরো ফিগার, আর অনেক এখন যেটা বলছে যে চাবি ফিগার বা প্লাস সাইজ মডেলদের ডিমান্ড অনেক বেশি। তোমার কাছে তুমি কি মনে করো যে এই মুহূর্তে কোনটা ডিমান্ড বেশি? এই চাবি ফিগার, এটা নিয়ে আমি একদমই কথা বলতে চাই না, কারণ আমি জানি না এই কথাটা কোথা থেকে ঠিক উঠে এসেছে। তবে এই যে বিভিন্ন বিউটি প্যাজেন্ট গুলো হয়, তো সেখানে শরীরের যে মাপ নেওয়া হয় বা সেটার অনুযায়ী বেস্ট কে সেটা ধরা হয়, সেটারও কিন্তু এই মানে বেস্টটা এসেছে আমাদের যে দেবী দুর্গা, তার ফিগারের যে গঠন রয়েছে, তার যে মাপঝোঁক রয়েছে, সেটা থেকে আমাদের এই বিউটি কন্টেস্টে ফিগারের মাপ সেটা এসেছে। তাই সমস্ত কিছুর অরিজিনই ভারতবর্ষ, তাই ভারতবর্ষকে জানতে হবে। আরজি করের ঘটনা বা সম্প্রতি ল কলেজের যে ঘটনা, কোথাও যেন দিনের সাথে যখন ঘুমোতে যাও মনকে কোড়া দেয়। খুব লজ্জা হয় যে এইরকম একটা রাজ্যে বসবাস করছি যেখানে যে যা খুশি অপমান করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, কিন্তু কোনোটার কোনো প্রতিরোধ নেই, এবং আমার মনে হয় না এর কোনো প্রতিরোধ আছেও। এইভাবে চলতে থাকলে সমাজ একদম বিনষ্টের পথে যাবে। যেখানে নারী একজন দেবী, তো সেখানে তার সাথে এইরকম অবিচার, এই নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। আশা করি দেশের মানুষও জানে যে কি চলছে, ভেতরে কি চলছে সেটা সবাই জানে।
এক্ষেত্রে আমি আগেও বলেছি, এই যে ধর্ষণ, আমার মনে হয় না যে শুধুমাত্র শাস্তি দ্বারা এটাকে বন্ধ করা সম্ভব। শাস্তি অবশ্যই দরকার, মানে নির্ভয়া কাণ্ডে, মানে সরি, অভয়া কাণ্ডে যেটা হলো, এ তো কল্পনাতীত, কিন্তু সেই দোষীরা এইভাবে ঘুরে বেড়াচ্ছে। তাই শাস্তি অবশ্য দরকার, কিন্তু তার সাথে আমি বলবো সেক্স এডুকেশন ভীষণভাবে জরুরি, যেটা ভারতবর্ষই আবারও অরিজিন, সেখানেই পড়ানো হতো, কামসূত্র পড়ানো হতো, সেক্স এডুকেশন বাড়িতে পড়ানো হতো। তো সেখানে ভারতবর্ষ আজ কোথায়? আর দুদিন পর তো বোরখা পরে ঘুরতে হবে মেয়েদের। যারা বলছে নারীদের পোশাক নিয়ে কথা তোলে, তো এই প্রসঙ্গে বলবো, যারা শিশু আছেন তাদের ধর্ষণ কেন হচ্ছে? তো কোথাও গিয়ে একটা মানসিকতার পরিবর্তনের দরকার, এবং পেরেন্টিং দেরও একটা দায়িত্ব নিতে হবে। ভীষণ ভীষণ। আমরা এখন শুনি ব্যাক টাচ, গুড টাচ, কিন্তু তারও আগে আমি বলবো যে বাবা মারা যাতে তার সন্তানদের সামনে সেক্স এই বিষয়টা নিয়ে একেবারে স্বতন্ত্র, স্বাভাবিক হয়ে যায়। কারণ আমাদের মানে জীবনযাপনের ক্ষেত্রে সেক্স, খাদ্য এবং বাসস্থান, এই তিনটে বিষয়ই দরকার, এটা এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তাই সেক্স বিষয়টা উঠলে এটা একটা খারাপ বিষয় এরকম তো নয়, এ তো অতি সাধারণ একটি দৈনন্দিন বিষয়। কিন্তু সেটাকে যখন একটা ধর্ষণের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে সমাজের কোথাও একটা সমস্যা হচ্ছে। তাই জন্য প্রত্যেক স্কুল, কলেজ, বাবা মা এই সেক্স এডুকেশনে শিশুদেরকে মানে বলা দরকার। না হলে শিশুরা কোথা থেকে এগুলো জানছে? বিভিন্ন পর্ন সাইট থেকে। পর্ন সাইটে কি দেখানো হচ্ছে? মেয়েদেরকে ভোগের বস্তু হিসেবে দেখানো হচ্ছে। তো সাবকনসিয়াস মাইন্ডে হোক বা কনসিয়াস মাইন্ডে হোক, এই প্রত্যেক মানুষের মনে এটা চলছে। এবার প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান মানে ঈশ্বর এবং অসুর, এই দ্বৈত সত্তাই কাজ করে, এবং যার মধ্যে ঐশ্বরিক গুণ বেশি রয়েছে তারা ওটাকে দমিয়ে ফেলছে, যাদের সেটা কম, ওই মানে আসরিক বৃত্তি বেশি, তারা সেটাকে দিয়ে খারাপ কাজ করে ফেলছে। তো তার জন্য ভালো জায়গা থেকে এই শিক্ষাটা দরকার। তাই এই শিক্ষাটা যদি বাড়ি থেকে আসে, আমার মনে হয় না যে কোনো মানে সমাজে এই জায়গাটা হয়তো অনেকটাই কমে আসবে। আর সোশ্যাল মিডিয়াতে তাহলে এই ধরনের সাবজেক্ট হলে রেস্ট্রিক্ট করে দেয়। এখানে সোশ্যাল মিডিয়া এটা তো একটা মানে ইঞ্জিন মারফত চালানো হয়, এখানে 1 to 1 কেউ বসে এটা ঠিক করে না। তো তারা ওই জন্য এই ধরনের কন্টেন্ট দেখলেই অফ করে দেয়। তো আমি সোশ্যাল মিডিয়ায় যেতে চাইছি না, এটা একটা অন্য বিষয়, কিন্তু আমি চাইছি যে প্রাতিষ্ঠানিক দিক থেকে যাতে এই শিক্ষাটা আসে। আপনি কখনো শুনবেন না যে কোনো আর্ট কলেজে কোনো স্টুডেন্টকে ধর্ষণ করা হয়েছে, কখনো শুনবেন না। কারণ আর্ট কলেজে নিউড স্টাডি করানো হচ্ছে, আমাদের শিল্প চর্চা করানো হচ্ছে, তার কারণে তাদের মানসিকতার অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে। তাই কখনো কোনো আর্ট কলেজে ধর্ষণ হয় না। তাই সমাজের সমস্ত প্রকার অংশে যদি এটা করা যায়, তাহলে আমার মনে হয় মানুষের মানসিকতা অনেক বেশি ডেভেলপ হবে। শর্মিষ্ঠা, তুমি নিজেকে বলছো তুমি সাদা কাগজ, এবং যার তোমাকে যে দেখছে যে তার মতো করে একটা পোর্ট্রে করছে। এরকম সাদা কাগজ আর কজনকে তৈরি করার ইচ্ছে আছে ভবিষ্যতে? আমার তো সমগ্র সমাজকেই পাল্টানোর ইচ্ছে, কিন্তু এবার কতদূর কি করতে পারবো সেটা তো ঈশ্বরের আশীর্বাদ এবং সকলের আশীর্বাদ। আমি চাইবো যারা নিউড মডেলিং করছে তারা প্রত্যেকে এগিয়ে আসুক, এবং বারবার এটাই বলবো যে ভারতীয় শিল্প চর্চা করুক, ভারতীয় আধ্যাত্মবাদ জানুক, তাহলে এই বিষয়গুলো সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। এরকম অনেক শর্মিষ্ঠা তৈরি হবে এবং সমগ্র সমাজই পাল্টাবে। তোমার নেক্সট প্রজেক্ট কি? নেক্সট প্রজেক্ট আগামী মাসে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা এক্সিবিশন আছে, শেডস অফ দ্য শাটার। অ্যান্ড দেন তারপর আমাদের যে শেডস অফ নিউড এক্সিবিশন কি বছর একবার করে কলকাতায়, এবং তারপর অন্যান্য দেশে হয়। তো আমাদের দেবী সিরিজের ওপরও কিছু কাজ করার উদ্যোগ রয়েছে। আর এখন যেটা চলছে, আমাকে নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে নিউড ক্যানভাস, সেটার কাজ চলছে। শেষ প্রশ্ন,
শর্মিষ্ঠা, তোমার ভেতরে একটা পাওয়ার আছে। যেটুকুনি আমরা কথাবার্তা বললাম, যেটুকুনি বোঝার চেষ্টা করলাম, শর্মিষ্ঠার ভেতরে কিন্তু দেবী একটা ক্ষমতা আছে, দেবীশালী একটা ক্ষমতা আছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্মিষ্ঠা, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। একটা কিছুদিন আগে আমি একটা ছবি দেখছিলাম তোমার হুম। সোশ্যাল মিডিয়া সাইটে। সেখানে একটা কালচার আছে গোপাল। হ্যাঁ, আহ, তুমি নিজে একজন বাঙালি, তুমি হিন্দু পরিবারের থেকে বিলং করো। একজন ওই স্কাল্পচারটা করতে গিয়ে হাতে গোপাল, এই সাবজেক্টটা কিভাবে আসলো তোমার হাতে? আমরা নিজেদেরকে হিন্দু বলি, তারও আগে অরিজিন হচ্ছে আমরা সনাতনী। এবং সনাতন ধর্মে বারবার যেটা উঠে আসে সেটা হচ্ছে প্রকৃতি পূজা, এবং নারী হলো প্রকৃতি। অর্থাৎ আমার যে নিউড স্কাল্পচার ছিল, লাইফ সাইজ স্কাল্পচার, তো সেখানে আমি যখন নগ্ন আছি তখন সেটা একটা প্রকৃতির অংশ। এবং আমার হাতে গোপাল এই কারণেই, আহ, আমার কাছের বেশ আধ্যাত্মবাদী, এবং আমি গোপালকে পূজা করি এবং গোপালকে অন্তর থেকে ভালোবাসি। তার দেখানো মার্গেই আমি চলি। তো সেই কারণে যিনি শিল্পী করেছিলেন, কৌশিক পাল মহাশয়, তা উনি আমার মানে আমাকে করবেন এটা ভাবেননি, উনি ভেবেছিলেন আমার অন্তরকে রিপ্রেজেন্ট করবেন। তো সেই কারণে এই ভাবনা। শেষ করার আগে যে কথাটা বলে না শেষ করলেই নয়, যে এখন সময় এসছে এই অন্ধকার সমাজে সূর্যর রশ্মি যাতে আরো উজ্জ্বল হয়ে উঠুক। শর্মিষ্ঠা যেরকম এতক্ষণ কথোপকথনে বুঝলাম, যে শর্মিষ্ঠার মতো আরো শর্মিষ্ঠাকে ঘরে ঘরে যেন আমরা পাই। কারণ এই শর্মিষ্ঠারাই কিন্তু অন্ধকার পথে কিন্তু প্রদীপ দেখিয়ে, লাইট জ্বালিয়ে পথটাকে আরো উজ্জ্বল করছে। এবং আমরা চাইবো শর্মিষ্ঠা যেন কলকাতাকে যেরকম গর্ব এনে দিচ্ছে, ভারতবর্ষে গর্বের সাথে কাজ করুক, এবং বিদেশের মাটিতেও ভারতকে একটা উচ্চ স্থানে পৌঁছে দিক। এবং সময় এসছে আমাদেরও যে নিজস্ব চিন্তাধারা ভাবধারাকেও কোথাও একটু পরিবর্তন করতে, এবং আগামী প্রজন্ম, সেই আগামী প্রজন্ম সম্বন্ধেও কিন্তু ভাবার সময় এসছে। এবং সব মিলিয়ে আমাদের যদি যে মেন্টালিটি, সেই মেন্টালিটি যদি একটুর জন্য আমরা চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক ঘটনা কিন্তু আর ঘটবে না। আপনারা দেখতে থাকুন নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।